মাননীয় প্রধানমন্ত্রী হেলিকপ্টারে বলছে কোথায় ল্যান্ড করবে গোপালগঞ্জে, উনি তখনও জানতেন না শি ইজ গোয়িং টু ইন্ডিয়া। আগের রাত 4 তারিখে ওয়াকারুজ্জামান করলো কি, আপা 24 ঘন্টার মধ্যে আমি এগুলো ঠান্ডা করে ফেলাম। সে করলো কি, এত বড় তার সাইজ থেকে বড় একটা ডায়েরি নিল, নিয়ে ওইখানে আবার অনেক অফিসাররা ছিল, যারা যারা ছিল তাদের ভাষ্য বলে, সে বলে তোমার উত্তরের গেটে কজন লাগবে, টোটাল 1 লক্ষ সৈনিক নিয়োগের কথা ছিল। এর মধ্যে ঢাকাতে ঢুকলো 92,000, এটা ডিজিএফআই এর তথ্য আমার কাছে দেওয়া। 92,000 সিম ঢুকেছে ঢাকায় ওই 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 রাতে, ওই একদিন দুদিনের জায়গাতে। উত্তরাতে 25,000 সৈন্য যাবে, যাত্রাবাড়িতে 25,000, গাবতলীতে 25,000, এইভাবে বিভিন্ন গেটে করলো। এর মধ্যে একটা বড় ব্লাফ আমাদেরকে দেওয়া হয়েছে যে সেনাবাহিনীকে আসতে হবে। এইটা আমি এখন বলবো না, জানি কিন্তু বলবো যে সেনাবাহিনী কোত্থেকে আসলো, ওয়াই আওয়ামী লীগ নিড সেনাবাহিনী। অনেক আমলারা আছে, অনেক এই প্রশাসন, আরটা তো মাথায় রাখবেন, সরকার এই এই অবস্থাটা হয়েছে 1 জুলাইতেই। আসলে মাননীয় প্রধানমন্ত্রীকে এলিয়েনেটেড করে ফেলা হয়েছে। টার্গেটটা ছিল এমন যে ওনাকে একটা প্যানিক দিবে যে শেষ শেষ আবার শেষ শেষ সব চলে আসতেছে আপনাকে মারার জন্য, আপনি উঠা নিয়ে যান। মাথায় রাখবেন এই এই যে আপনার নুরু, আমরা যে ওখানে হাসাহাসি করেছি যে 27টা সুটকেস নিয়ে হেলিকপ্টারে করে পালাবে, আমরা তখন নুরুকে নিয়ে অনেক হাসাহাসি করেছি। আসলে প্ল্যানটা ছিল এটাই, চারদিক থেকে ঘিরে ফেলবে, আপাকে হেলিকপ্টারে করে নিয়ে যাবে। খেয়াল করে দেখেন, পিনাকি ভট্টাচার্য ওই সময় বলেছে আপা হেলিকপ্টারে করে চলে গেছে। ওদের একটা সাজানো প্ল্যান ছিল। এই প্ল্যানটা করেছে, এটা ওরা একটা কোম্পানিকে দায়িত্ব দিয়েছে। এই কোম্পানির নাম বলবো, আচ্ছা এখন না বলি না, মার্সিনারি একটা কিছু কোম্পানি আছে, ওরা হচ্ছে দেশে দেশে টাকার বিনিময়ে যুদ্ধ করতে যায়। হ্যাঁ, সেটা জানি। জানেন তো না, এরা দেশের রেজিম চেঞ্জে হেল্প করে। ওরা করে কি, ওদের ওরা ওরা আপনার ফেসবুককে আপনার ম্যানিপুলেট করে। যেমন ধরেন, সারাদিন আপনি হিরো আলমকে নিয়ে ব্যস্ত থাকবেন, মানুষ হিরো আলমের ড্যান্স দেখবে, হিরো আলমকে নিয়ে মজা করবে। এই দেখেন না, এখন হঠাৎ করে, আচ্ছা ট্রাম্পের মতো একটা মহিষ কেন আমরা এই সময় আলোচনা করব যখন দেশটাকে আমেরিকার ট্রেড ডিল হচ্ছে, জিসুমিয়া চুক্তিটা যখন হচ্ছে, তখন ট্রাম্পের মতো দেখতে একটা মহিষকে নিয়ে কেন আলোচনা করব? আমে মারা গেছে কয়জন ভাই? আমি তো অফিসিয়ালি 650-700 অফিসিয়ালি। আপনি কি জানেন যে মেলানিয়া ট্রাম্পের যে পাছাতে একটা ফোড়া হয়েছে? এখন এই কথাটা শুনলে আপনার কাছে বলবেন এটা আবার আপনি কি বলতেছেন। বাঙালি বাঙালি ওই মেলানিয়া ট্রাম্পের পাছায় ফোড়া হয়েছে, এইটা নিয়েই আলোচনা করবে। মজা করে বললাম বটে, একটু অশ্লীল শোনালো বটে, একটু একটু অশ্লীল শোনালো, আমি আমার দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, জাস্ট একটু ডেমো দেওয়ার জন্য। বাঙালি এমন, ওই হামে 500 মারা গেছে ওইটা তার কাছে গুরুত্বপূর্ণ না। একটা মহিষের মানে তার ব্রিডিং হচ্ছে, তার মানে কেমন জানি চুল, ব্রাউন চুল, ওইটা হচ্ছে পাবলিক দেখতে যায়। কয়টা পাবলিক হামে মারা গেছে তার তার বাবাদেরকে দেখতে গেছে, বাবা মাকে দেখতে গেছে। না, ট্রু ট্রু। এখন ওই যে আপনি যেটা বললেন যে রামিসার এই যে ধর্ষণ, হঠাৎ করে কোনো কথা নাই বার্তা নাই, 4-5টা বাচ্চা বাচ্চা মেয়েকে ধর্ষণ করা হলো কেন রে ভাই? হঠাৎ করে এটা হলো কেন? মানে আপনি হঠাৎ করে শুনলেন উইদিন 4-5 ডেজ এর মধ্যে বাচ্চা বাচ্চা অনেকগুলো মেয়েকে ধর্ষণ করা হলো। আমেরিকা এই মুহূর্তে বিএনপিকে সরাতে চায় একই স্টাইলে। এখন আপনি আমাকে বলতে পারেন আপনি কি একটু বিএনপির প্রতি সদয় নাকি? বিএনপির প্রতি সদয় না, আমি প্ল্যানটা বলছি। ইউনুস ফ্রান্সে গেছে কেন? ইউনুস পাগল হয়ে গেছে প্রেসিডেন্ট হওয়ার জন্য, পাগল পাগল। এইটা নিয়ে ভয়ঙ্কর আলাপ চলছে, ও প্রেসিডেন্ট হতে চায়।
এই হলো এই পুরো ষড়যন্ত্র, আর্মিকে নামা দিল। আমি আপনাকে একটা স্টোরি বলি, স্টোরিটা হচ্ছে এমন, ওয়াকারের রুমে বসে আছে একজন লেফটেন্যান্ট জেনারেল, 5 তারিখের কথা বলি, সকালবেলায়। লেফটেন্যান্ট জেনারেল একেবারে আপার, মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর খুবই অনুগত। সে ওয়াকারের আশেপাশে ঘোরাঘুরি করছে, কারণ তার শুরু থেকেই জানে এই বেটা একটা বিট্টে করবে। তো সে তাকে পাহারা দিচ্ছে, যদি গ্যাঞ্জাম করে একে গ্রেফতার করে ফেলবে টাস করে। উনি রেডি মোটামুটি তার একটা ছোটখাটো দলবল নিয়ে। ব্রিগেডিয়ার রফিক নামে, ব্রিগেডিয়ার রফিকই তো না, উত্তরাতে যেটা ছিল, হ্যাঁ উত্তরাতে, এই ব্রিগেডিয়ার রফিক ওয়াকারকে দিল ফোন, সরি ওই লেফটেন্যান্ট জেনারেলকে ফোন দিল, দিয়ে বলল যে স্যার আমি তো, লোকজন অনেক আসছে, এরা তো যে নিকুঞ্জতে যাইতে চায়, স্যার আমি কি এদেরকে ছেড়ে দিব কিনা, আমি দুটার একটা বাঁচাইতে পারবো, এয়ারপোর্ট তা না হলে রাস্তা, আমি তো এত মানুষকে। তখন ওই লেফটেন্যান্ট জেনারেল বলল, তুমি সৈনিক হইছো, তুমি মৃত্যুর ভয় করো কেন, মারা গেলে মারা যাবা, আমি তোমার আরো 10টায় বেশি পাঠাচ্ছি। তো ও তখন জানতো না যে উনি ওয়াকারের পাশেই বসে আছে। সে তখন এই ফোনটা রেখে ওয়াকারকে ফোন দিল, আবার ওয়াকারকে ফোন দিয়ে বললো যে স্যার এরকম এরকম ঘটনা। ওয়াকার বললো যে তুমি এয়ারপোর্ট বাঁচাও, ওদেরকে ছেড়ে দাও। তখন ওই লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারকে বলল যে স্যার এটা আপনি কি করলেন, আপনি কেন ছেড়ে দিলেন? তখন বলে, আই হ্যাভ টেকেন মাই ডিসিশন, হু আর ইউ। ওই সময় মহাখালীতে ছিল অ্যাডিশনাল ডিআইজি মেহেদি, আমি কাকা বলি, মেহেদি কাকা আর হারুন সাহেব। দ্রুত কর্নেল ফেরদৌস এরা খবরটা পেয়ে বললো যে ভাই আপনারা পিছু হটেন, অলরেডি নিকুঞ্জকে ছেড়ে দিয়েছে। ওই খবর পেয়ে যাত্রাবাড়ি থেকে ছেড়ে দিল, এইখান থেকে ছেড়ে দিল। এই তো মেটিকুলাস ডিজাইন। একটা সেকেন্ড, এখানে আসলে আমার সামনে যারা আছে এরা বলতে গেলে আপনি আরো জানতেন, এরা সব সামরিক বাহিনীর অনেক, মানে সামরিক বাহিনীর প্রায় 5 জন অফিসার আমার সামনে বসা, আমার কথা শুনছে। তারা 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 সব শুনছে। এবং আমি আসলে বললাম তো 5 থেকে 7% আপনাকে বলতে পারিনি, আরো আছে। এরা যেটা করেছে, আপনার সামরিক বাহিনীর এক শ্রেণীর আপনার অফিসারদেরকে, এইটার গ্যাঞ্জামটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে 3 তারিখে যেই ওই দরবার হলে এটা ডাকা হলো, ওইটা ভালোর জন্যই ডাকা হয়েছে। তাকে বুদ্ধি দেওয়া হয়েছিল যে তাকে একজন সেনা প্রধান বলেছে যে দেখো ওয়াকার, তোমার তো আসলে এদের সম্পর্কে আইডিয়া নাই, তুমি বরঞ্চ তোমার জওয়ানদেরকে নিয়ে একটা মিটিং করো, দেশের একটা ক্রান্তিকালের মতো অবস্থাতে তুমি সবাইকে নিয়ে একটা মিটিং করো, তুমি তো 23 তারিখে জয়েনের পরে এদেরকে চেনো নাই। ভালো, উনি একটা বুদ্ধি দিল। এ করলো কি, ওইখানে গিয়া বুঝলো যে তারা তো কুকুর, কারণ কি সে তো আসলে এন্ড অফ দ্য ডেতে আমেরিকার লোক। আপনাকে আমি একটা ইন্টারেস্টিং গল্প বলি। আমি বেলজিয়ামে বসা, আমাকে আমার একটা সোর্স একটা কাহিনী স্টোরি বলছে যে ভাই আমি ঢাকার যাত্রাবাড়িতে একটা বিয়ের প্রোগ্রামে গেছি। ওই বিয়ের প্রোগ্রামে যাওয়ার পর, ওটা ছিল একটা জামাতিদের ছেলে মেয়েদের কোন একটা বিয়ে। তো উনি বেচারা দাওয়াত পেয়েছে আত্মীয় স্বজনের মাধ্যমে, মানে লতায় পাতায় আত্মীয় গেছে বিয়েতে। বিয়ের প্রোগ্রামের শেষে কিন্তু জামাই কনে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা খেতে বসে। ওই জামাতের লিডাররা সব একটা টেবিলে বসেছে, উনিও মুরব্বী হিসেবে সেখানে বসেছেন। তোরা কথায় কথায় বলছেন যে ওয়াকার মনে হয় আইসা যেতেছে, ওয়াকারই মনে হয় সিলেক্ট হবে। ওরা খুব উৎফুল্ল ওয়াকার আসবে বলে। ভাই আমি তখন এত অবাক হয়েছি, জামাতি গুলা এত খুশি কেন ওয়াকার আসবে। দেখেন আমরা কত জায়গাতে ধরা খেয়েছি। আজকে এই পর্যন্ত রাখবো, আমার মনে হয় বোঝা হয়ে গেছে যার বোঝা। জি জি জি, আমি আশা করি এরপরে আমার বই পড়ে নেবেন। কোন দর্শকের কি কোনো প্রশ্ন আছে যেটা 2-1টা বা 3টা আমি উত্তর দিতে পারি? না, দর্শকরা কমেন্ট করেছে, তারা হচ্ছে যে আপনার যেমন ধরেন এক নিজে মজুমদার থাকলে ওদের লেজেগুড়ে অবস্থা হয়ে যায়, তাই তাকে সাইড করার জন্য কত চেষ্টা চলছে। না শোনেন, আমি একটা কথা বলি, আমি শান্তির বাণী ছড়াতে চাই। একটা কথা বলি মোল্লা ভাই, এটা একটু বলে রাখা ভালো। দেখেন
আমার সাথে ব্যক্তিগতভাবে প্রবলেম আপনার হতে পারে, তাই বলে আমি আপনাকে জামাত শিবির ডাকবো না, বুঝবেন কিন্তু কথাটা। যাদের যাদের নাম আমি নাম উল্লেখ করবো না, তারাও এই দলটার জন্য কাজ করছে। আমি এই দলের কোটি লক্ষ সমর্থকের একটা ক্ষুদ্র অর্থহীন কণা মাত্র। আমার সাথে ব্যক্তিগত প্রবলেম হয়েছে বটে, আমি তো আওয়ামী লীগের অপরিহার্য কেউ না ভাই। আমরা এই যুদ্ধ আমি করব না, আমি এই যুদ্ধ চাই না। আমি 18 বছর ধরে বুলির শিকার হয়েছি, তাই আমি একটা প্রতি উত্তর দিয়েছি। আমার এই প্রতি উত্তর প্রথম এবং শেষ, বুদ্ধিমানরা বুঝে নেবে। আমাকে নিয়ে কত প্ল্যান ইতিমধ্যে হয়ে গেছে, আমাকে হানি ট্র্যাপে ট্রাই করা হচ্ছে, আমাকে নিয়ে আরো নতুন 2টা স্টোরি আসবে, আমি সব জানি কি কি করা হচ্ছে। আমাকে আওয়ামী লীগের পেজে আমি যাতে আর কোনোদিন লাইভ না করতে পারি সেটার ব্যবস্থা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার নামে জানেন, আমার নামে ভিডিও বানানো হয়েছে। ভাই বিশ্বাস করেন, এত সুন্দর ভিডিও বানিয়েছে, আমি মুগ্ধ আমাকে নিয়ে, আমার বিরুদ্ধে। ভাই আমার না এত ভালো লেগেছে ভিডিওটা, হতে পারে এটা আমাকে নিয়ে করেছে। আমি খালি আফসোস করলাম কি নিয়ে জানেন, এত সুন্দর ভিডিও যদি একটু জামাতিদের বিরুদ্ধে করতো আমার পাশাপাশি। আমি ফ্রিডম পার্টির জামাই হিসেবে মাথা পেতে নিতে রাজি আছি, আমি অনেক খারাপ আওয়ামী লীগার মাথা পেতে নিতে রাজি আছি, আমি গুন্ডা, আমি মোস্তাক, আমি সব। কিন্তু প্লিজ নেত্রীকে বাঁচান, দলকে বাঁচান। আমি ভাই আপনার কয়েকটা প্রশ্ন আসছে, একটা প্রশ্ন আসছে যে আওয়ামী লীগের বর্তমান অবস্থা কি, রাজনীতি অগ্রযাত্রা কতটুকু? একজন এই যে প্রশ্নটা করেছেন স্ক্রিনে দেখতে পাবেন। এই আলাপটা করবো না, আমি অনেক টায়ার্ড হয়ে গেছে, আমার অনেক খিদা লেগেছে। আমি আজকে এখন ভাত খাবো। শেষ দুটো প্রশ্ন। একটি প্রশ্ন হচ্ছে যে 3রা আগস্ট ঢাকাতে বা আওয়ামী লীগের নেতা কর্মীদের সমাবেশ হওয়ার কথা ছিল, সেটি কেন হয়নি? এইটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। একটা জিনিস খেয়াল করেন যে 28শে অক্টোবর যখন বিএনপি মহাসমাবেশের ডাক দিল, আচ্ছা আপনারা কি এটা খেয়াল করেছেন? কারণ আমি ওইটাতে ছিলাম, বিএনপি রংপুরে সমাবেশে ছিল, আমি কিন্তু ওই পাল্টা আওয়ামী লীগের সমাবেশে আমিও ছিলাম। মানে আমি কিন্তু ওগুলো কাভার করতে করতে আমি কিন্তু ইলেকশনের পুরো 1 বছর 2 বছর, মানে ইলেকশনের লাস্ট 2 ইয়ার্স আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে কাজ করেছি। আমরা বেশ কিছু কাজ করেছি, জরিপের কাজ, ভিডিওর কাজ, এগুলা। তখন কিন্তু যেটা হয়েছে, বিএনপি কোথাও সমাবেশ করছে, আমরা তার পাশে গিয়ে সমাবেশ করছি। অর্থাৎ বিএনপিকে আমরা বসতে দিচ্ছি না, জামাতকে বসতে দিচ্ছি না। তাহলে একই কাজ আমরা জুলাইতে কেন করলাম না? এর কারণ হলো এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যে আওয়ামী লীগের প্রতি একটা চরম ঘৃণা তৈরি করা হয়েছে, যে না এই সময়টাতে একটা খুনাখুনি রক্তারক্তি হতে পারে, প্রশাসন কাজ করুক। এটা অনেকে বুদ্ধি দিয়েছে, সবার কথা বলবো, নট নাও, নট টুডে। তাহলে আমার বই কি পড়বেন আপনারা? না না, সেটা ট্রু। আর সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলিকে তাহলে ব্যর্থ? গোয়েন্দা সংস্থা 12 জুন 2024-এ 4 পাতার যেই রিপোর্টটা আমার কাছে এই মোবাইলে আছে, আপনারা নাম বললেই চিনবেন, তিনি নিজের হাতে সেই রিপোর্ট লিখেছেন। এক্স্যাক্টলি বলেছেন কি হবে, কবে, নট জুলাই, নট অগাস্ট। 5 জুন কোটার রায় দিয়েছে, 12 জুন তিনি রিপোর্ট দিয়েছেন, তিনি 6 জন মানুষকে সেই রিপোর্টটি পাঠিয়েছেন। আমি প্রশ্ন তুলব, আমার বইয়ে ওই 6 জন কি করেছে? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কি তারা সঠিক ব্রিফ করেছেন? যদি করে থাকেন তাহলে কি হলো, এই প্রশ্ন আমি করতে হবে। আচ্ছা, তারও 1 বছর আগে ওই একই কর্মকর্তা পুরোপুরি ছবি এঁকে দেখিয়ে দিয়েছেন 1 বছর পরে কি হবে, কিভাবে হোসেন জিল্লুর ইউনূসকে আনার চেষ্টা করা হচ্ছে। আমি দেখেন, আপনারা ঘুরে ফিরে মাননীয় প্রধানমন্ত্রী করলেন, মাননীয় প্রধানমন্ত্রী এককভাবে কাজটা করেন না। আমি এখানে যে বসে আছি, আমার সামনে যে এই সামরিক কর্মকর্তারা আছে, কেউ একটা কাগজ উঠিয়ে আমাকে একটা পয়েন্ট ধরিয়ে দিচ্ছে, কেউ আমাকে
ইঙ্গিতে বলছে এটা বলেন, কেউ আমাকে ইঙ্গিতে বলছে এটা বলেন। আমি একা কথা বলছি না, কিন্তু আমি এদিকে এদিক তাকাচ্ছি। এখানে মেজর আছেন, এখানে লেফটেন্যান্ট কর্নেল আছেন, এখানে কমান্ডার আছেন, আমি একা কিন্তু কথা বলছি না। সো মাননীয় প্রধানমন্ত্রী একজন মানুষ মাত্র, তার ওই হ্যান্ডস সবাই কাজ করেনি। খামাখা দোষ গিয়ে পড়লো কার উপরে? আরাফাত ভাইকে দিয়ে একটা পাঞ্চিং ব্যাগ দিয়ে দিলাম, অমুকের কাছে এটা দেখেন, হয়তোবা সমালোচনা হতেই পারে, কিন্তু আমি মনে করি এটি একটি সামষ্টিক বিপর্যয় হয়েছে, আনপ্রেসিডেন্টেড ঘটনা ঘটিয়েছে। এজন্যই তো এটির নাম ছিল মেটিকুলাস ডিজাইনড প্ল্যান।